নমস্কার, আমি প্রবীর। ওই দিনকার মতো আজ আমি চলে এসেছি এই গণিত প্রভা নিয়ে। আমরা রয়েছি ষষ্ঠ শ্রেণীর এই গণিত প্রভার পেজ নাম্বার 211 অধ্যায় 18 কোষে দেখি 18.2 অর্থাৎ 18.2। আমরা এটি আমাদের চতুর্থ পর্ব। বর্গমূল সম্পর্কিত যে সমস্ত অঙ্কগুলি রয়েছে আমরা এই পর্বে মূলত আলোচনা করব বর্গমূল বা এই পূর্ণবর্গ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় বা পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, কোনগুলি পূর্ণবর্গ সংখ্যা কোনগুলি পূর্ণবর্গ সংখ্যা নয়, কিভাবে তাদেরকে আমরা পূর্ণবর্গ সংখ্যা করে নেব। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ আমরা প্রথমে এই পেজ নাম্বার 211 যে সমস্ত অঙ্কগুলি রয়েছে তার মধ্যে 5 এর দাগের অঙ্কগুলি আমরা প্রথমে শুরু করছি। এই কারণে শুরু করছি যে এখান থেকে আমরা প্রথমে আলোচনা করে নেব যে এই পূর্ণবর্গ সংখ্যা কাকে বলছি। পূর্ণবর্গ সংখ্যা সেইগুলো যে অখণ্ড সংখ্যাগুলোকে বর্গমূল করলে অখণ্ড সংখ্যা পাবো, সেই সংখ্যাগুলোকে বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা। আর যেগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে না তারা হবে মূলত কি না অখণ্ড সংখ্যা থেকে অখণ্ড সংখ্যা বর্গমূল করে যেটা পাবো না। তো কোনগুলো থেকে পেতে পারি, যেমন আমরা 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121, 144 এইরকম করছে যে সমস্ত সংখ্যাগুলো যাদের উৎপাদক বিশ্লেষণ করলে আমরা উৎপাদকগুলো কি পাবো, জোড় আকারে পাবো, তাদের আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। আর যেগুলো আমাদের পাবো না জোড় সংখ্যা, সেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা জানলাম যে পূর্ণবর্গ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করবো। উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে দেখবো যে তাদের উৎপাদকগুলো যে সংখ্যা, সেই সংখ্যাগুলো যদি জোড় আকারে থাকে তাহলে তাদেরকে বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা, আর যদি জোড় আকারে না পায় তাহলে সেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন আমাদের এই 5 এর দাগে আমরা প্রথম 4টে অঙ্কের উৎপাদক বিশ্লেষণ এখানে করে দিয়েছি। এই অঙ্কগুলো থেকে আমরা ভেঙে ভেঙে দেখাবো যে এরা পূর্ণবর্গ সংখ্যা কেন নয় আর কিভাবে হবে। তো দেখো এই 20 একে উৎপাদক বিশ্লেষণ করে পেয়েছি দুটো 2 এবং একটা 5, অর্থাৎ 2 এর জোড় আছে কিন্তু 5 এর জোড় নেই। এখন এই 5 কে যদি জোড় করা যায়, অর্থাৎ আরো একটি 5 দিয়ে গুণ করা যায়, তাহলে হবে একটি পূর্ণবর্গ, অর্থাৎ তখন এই 5 এর জোড় পেয়ে যাচ্ছে। অথবা এখান থেকে যদি 5 কে কেটে ফেলা হয় অর্থাৎ বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে হবে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে 4। অথবা তাহলে কি বললাম, তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে আমাদের একে গুণ অথবা ভাগ করতে হচ্ছে। তাহলে কোন সংখ্যাকে উৎপাদক বিশ্লেষণ করলাম, এই উৎপাদক বিশ্লেষণ করেছি, উৎপাদক বিশ্লেষণ করার পর আমরা একে এই 20 উৎপাদক বিশ্লেষণ দিলাম, দুটো 2 একটা 5, তাহলে এই একটা 5 ক্ষুদ্রতম একটি সংখ্যা সেটা হলো 5। এই সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করলে আমরা পূর্ণবর্গ করতে পারি, অথবা যদি ভাগ করি তাহলে 5 কাটা যাবে, তাহলে পূর্ণবর্গ হবে। অর্থাৎ হয় সেটা 4 হবে, এক্ষেত্রে 4 পাবো তখন 4, অথবা এক্ষেত্রে যদি 5 এর একটা যোগ পেতাম তাহলে পেতাম কত না এখানে 2 আর 2 5 অর্থাৎ 10। অর্থাৎ কি হচ্ছে না এক্ষেত্রে আমরা পাবো কত, 5 5 25, 25 4 হবে 100, অর্থাৎ হয় 4 হবে কিংবা 100 হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যাটা। এই 20 উৎপাদক বিশ্লেষণ করার পর আমরা তাদেরকে হয় 5 দিয়ে গুণ অথবা 5 দিয়ে ভাগ করে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা পেতে পারি। তাহলে এই 20 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার 27টাকে আমরা ভেবেছি একই রকম ভাবে এর 3টে 3 পেয়েছি। এখন একটা 3 এর জোড় পাওয়া গেল তার মানে আর একটা 3 বিজোড় সংখ্যা হলো, তার মানে এই 27 সংখ্যাটা কিন্তু এখন পূর্ণবর্গ সংখ্যা নয়। এই 3 আরো একটা থাকলে অর্থাৎ একটা 3 দিয়ে যদি গুণ করি তাহলে কি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ তখন হবে 9 9 81। অথবা তাহলে একটা হবে 81 পূর্ণবর্গ সংখ্যা, আর একটা হবে কত না 3 দিয়ে কাটা যেত, অর্থাৎ তার মানে 3 স্কয়ার অর্থাৎ 9। তাহলে একটা হবে 81 অথবা একটা হবে 9। এই তো পূর্ণবর্গ সংখ্যা আমরা এই 27 কে ভেঙে পড়ে পেতে পারি। তো সেই কারণে 9 এবং 81 এই দুটো অঙ্ক হবে বা সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 27 সংখ্যা পূর্ণবর্গ নয়। এবার 50 কে উৎপাদক বিশ্লেষণ করেছি, পেয়েছি 2 5 5, অর্থাৎ দুটো 5 আছে আর একটা 2 আছে, তাহলে 2 এর জোড় নেই। এই বিজোড় সংখ্যা থাকার জন্য একটা 2 থাকার জন্য এই 50 সংখ্যা হবে একটি কি না পূর্ণবর্গ সংখ্যা নয়, সেই সংখ্যা। এখন একে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে আমাদের আরো একটা 2 দিয়ে গুণ করতে হবে অথবা একটা 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি আমরা একটা 2 দিয়ে গুণ করতাম তাহলে সংখ্যাটা হতো কি, মূল সংখ্যাটা হয়ে যেত 4 25 এ 100 অথবা 25, তাহলে হয় সেটা হতো 25 অথবা 100। যদি আমরা গুণ করতাম তাহলে পেতাম কত 100, যদি ভাগ দিতাম তাহলে পেতাম 25, পূর্ণবর্গ সংখ্যা। এখন 75 সংখ্যা রয়েছে, 75 কে উৎপাদক বিশ্লেষণ করেছি, পেয়েছি দুটো 5 একটা 3, অর্থাৎ 5 এর জোড় আছে কিন্তু 3 এর জোড় নেই, তাই এই 75 সংখ্যাটিও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন একে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে আমাদের কি করতে হবে, হয় একটা 3 দিয়ে গুণ করতে হবে অথবা একটা 3 দিয়ে ভাগ করতে হবে। যদি 3 দিয়ে গুণ করতাম তাহলে পেতাম কি, এখানে 9 কে 25 দিয়ে গুণ করলে যেটা হয় অর্থাৎ 225, একটা সংখ্যা হতো পূর্ণবর্গ 225, আর 3 দিয়ে যদি ভাগ করতাম তাহলে হতো শুধু 25। এইভাবে আমরা এই সংখ্যাগুলো পূর্ণবর্গ আকারে সমাধান করে থাকি। তো এইরকমই আরো বেশ কয়েকটি অঙ্ক রয়েছে 5 এর দাগের। বলা ছিল নিচের সংখ্যাগুলি হিসেব করে ঠিকমতো ঘরে লিখি। পূর্ণবর্গ সংখ্যা নয়, ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো গুণ বা ভাগ আকারে আমরা এইভাবে তোমাদের তুলে ধরলাম। তো এইরকমই এই পর্বে আমরা এই 1 থেকে 5 এর দাগের যে অঙ্কগুলি রয়েছে অর্থাৎ 85 অঙ্ক এবং তাদের পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে আমরা আলোচনা করে দিলাম, কিভাবে নির্ণয় করতে হয় সেটাও বলে দিলাম, আর তার সঙ্গে বলে দিলাম যে কোনগুলি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাদেরকে গুণ এবং ভাগ
করে কিভাবে তাদেরকে আমরা পূর্ণবর্গের রূপ দিতে পারি তা তোমাদের জানি না। তো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের প্রথম অংশটিতে। তো তার আগে সকলকে আবারও বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো। সেই সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু তোমাদের প্রতিটি ইউনিট টেস্টের জন্য সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং কাজ সমাধান তুলে দিচ্ছি। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পর্বের প্রথম যে কোশ্চেন দেখি 18.2 এর একের দাগের অঙ্ক। একের দাগের অঙ্ক তোমরা এখানে দেখতে পাবে কি রয়েছে। এখানে বলা আছে হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 এবং 36 দ্বারা বিভাজ্য। শূন্য ছাড়া আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে না, তখন আমাদের এই সংখ্যাগুলো অর্থাৎ 12, 16, 20 এবং 24 এদের লসাগু করতে হবে। এখন এই 12, 16, 20 এবং 24 এদের আমরা লসাগু করব। লসাগু করলে 2 6 12, 2 8 16, 2 10 20 আর 2 12 24। 2 দিয়ে গুণ করলে 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12। আবার 2 দিয়ে যাচ্ছি, এক্ষেত্রে 3 নেমে গেল, 2 দিয়ে 4, 5 নেমে গেল, 2 3 6। এখন 3 দিয়ে যাচ্ছে, 3 1 3, 2 নেমে গেল, 5 নেমে গেল, 3 1 3। তাহলে আমরা কি পাচ্ছি না, এক্ষেত্রে পাচ্ছি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ এই একগুলো আমরা লিখব না। তাহলে 2 গুণ 5 সমান সমান কি লিখতে পারি না, এক্ষেত্রে মোট 4টে 2 আছে আর একটা 3 একটা 5। 4টে 2 মানে 2 এর দুটো 2 এরই জোড় আছে। এক্ষেত্রে 3 এবং 5 বিজোড় আকারে আছে। গুণ করলে আমরা পাবো প্রথমে কত, 2 দিয়ে 4, 4 4 16, 16 5 80, 80 কে 3 দিয়ে গুণ করলে হবে 8 3 24, 240। এখানে এই 240 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। একটু আগে আমরা তোমাদের দেখালাম যে পূর্ণবর্গ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে না, এখানে অঙ্কে বলা ছিল যে হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 এবং 24 দ্বারা বিভাজ্য। পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমাদের সেই পূর্ণবর্গ সংখ্যাটা নির্ণয় করার জন্য একটা 3 এবং একটা 5 দিয়ে আমরা গুণ করব। যেহেতু এখানে বলা ছিল কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে হিসাব করে দেখতে গেলে আমাদের এখানে এই 15 সংখ্যাটা দিয়ে, অর্থাৎ যদি আমরা এর একটা 3 এবং একটা 5, তাহলে 15 দিয়ে গুণ করে কত হবে 4 15 60 আর 15 গুণে 30 30 6 36, অর্থাৎ 36 হবে আমাদের সেই সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা। এটা হবে পূর্ণবর্গ সংখ্যা, এটা আমরা গুণ করে দিলাম। এদেরকে যদি আমরা ভাগ করতাম তাহলেও কিন্তু একটা সংখ্যা পেতাম, কিন্তু সেই ভাগ করে যে সংখ্যাটা পেতাম সেই সংখ্যাটা কিন্তু আবার এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা। আমাদের এখানে বলেছে হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 এবং 24 দ্বারা বিভাজ্য, সেটা না। তো সেই কারণে আমরা এখানে এই সংখ্যাগুলো দিয়ে গুণ করলাম। এটা হবে আমাদের সেই গুণ করার ফল এখানে লিখছি। এগুলো আমরা অতিরিক্ত গুণ করলাম যে কারণে এটা পূর্ণবর্গ হলো। তাহলে আমরা অতটা লিখব কি, অতএব নির্ণীয় পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 3600। এই 3600 সংখ্যাটাকে পেলাম, এই 3600 সংখ্যাটাকে 12 দিয়ে 16 দিয়ে 20 দিয়ে 24 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 12 16 20 এবং 24 দ্বারা বিভাজ্য হলো এই 3600 সংখ্যাটা। 240 সংখ্যাটাও বিভাজ্য কিন্তু পূর্ণবর্গ নয় 240। তাই একে পূর্ণবর্গ করার জন্য আমরা যেহেতু দেখলাম যে 3 এবং 5 এক্ষেত্রে কি ছিল, অতিরিক্ত ছিল, এদের জোড় ছিল না, এদের জোড় করলে তবে পূর্ণবর্গ হবে, সেই কারণে আমরা আরো 15 দিয়ে গুণ করেছি। তো এইগুলো আমাদের এই পর্বের প্রথম অঙ্কের সমাধান, একের দাগের অঙ্কের সমাধান। তো চলো এবার এরকমই আরো গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কের সমাধান আমরা আমাদের দিনের চ্যানেলের মাধ্যমে আবার বুঝব। এবার দুই দাগের অঙ্ক। দুই দাগের অঙ্কে দেখো কি বলা আছে। দুই দাগের অঙ্কে বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 2 গুণ। হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। তাহলে এখানে একটা শর্ত বলা আছে কি না, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি দ্বিগুণ আর দুটো সংখ্যার গুণফল বলা আছে 8। তার মানে ছোট সংখ্যা গুণ বড় সংখ্যা সমান সমান 98। এখন ছোট সংখ্যা গুণ বড় সংখ্যা সমান কি বলা আছে না, ছোট সংখ্যা দ্বিগুণ, অর্থাৎ ছোট সংখ্যা গুণ 2 সমান 98। বা আমরা বলতে পারি এই ছোট সংখ্যা আর স্কয়ার বর্গ, যেহেতু ছোট সংখ্যা গুণ ছোট সংখ্যা সমান ছোট সংখ্যা স্কয়ার বা ছোট সংখ্যা বর্গ। এখানে 2 গুণ ছিল, আমরা 98 কে 2 দিয়ে ভাগ দিব সমান সমান 49। এখন ছোট সংখ্যা স্কয়ার সমান 49, তাহলে ছোট সংখ্যা কত হবে, অতএব ছোট সংখ্যা সমান সমান √49। √49 মানে 7 7 কে 49 হয়, তাহলে একটা 7 দিতে হবে, অর্থাৎ ছোট সংখ্যা হলো তাহলে কত 7। তাহলে বড় সংখ্যা কত হবে, অতএব বড় সংখ্যা সমান সমান 7 গুণ 2। ছোট সংখ্যা দ্বিগুণ, তাই 7 কে 2 দিয়ে গুণ করলে হবে 14, অর্থাৎ বড় সংখ্যাটি 14 আর ছোট সংখ্যাটি হবে 7, এদের গুণ করলে হবে 7 14 98।
বড় সংখ্যা এবং ছোট সংখ্যার গুণফল 98। তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্ক, অর্থাৎ 2 এর দাগের অঙ্কের সমাধান। তো এইরকমই গুরুত্বপূর্ণ আরো তিনটি অঙ্ক রয়েছে, আমরা এই পর্বে তোমাদের তুলে ধরছি। তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এবং সেই সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তার সঙ্গে যারা নতুন তারা অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো এবার আমরা চলে যাবো 3 এর দাগের অঙ্কে। এখানে বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা একটি উৎপাদক 17। এই 3 এর দাগের অঙ্কে বলে দিয়েছে যে একটা উৎপাদক হলো 17, তাহলে অপর উৎপাদক কি? যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা ক্ষেত্রে আমরা বলেছি কি জোড় হবে। পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে এটা উৎপাদক কি হবে? জোড় হবে। পূর্ণবর্গ সংখ্যার উৎপাদক জোড় সংখ্যায় থাকবে, অর্থাৎ একটা যদি বলা আছে তাহলে অপরটা হবে সেই সংখ্যাটা। তাহলে এক্ষেত্রে একটি উৎপাদক 17, তাহলে অপর কি চাওয়া হয়েছিল? তাহলে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17, তাহলে অপর উৎপাদক সমান সমান 17 হবে। অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান এই 17 স্কয়ার, মানে 17 কে 17 দিয়ে গুণ, 17 17 হবে 289, 17 17 হবে 289। তাহলে এই 17ই হলো এই 17 একটি এই 289 একটি উৎপাদক হলো 17। এই 17 এই 289 সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তো এই হলো আমাদের এই 3 এর দাগের অঙ্কের আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের দ্বিতীয় যে দুটি অঙ্ক রয়েছে সেই দুটি অঙ্ক। তো এবার 4 এর দাগের অঙ্ক। 4 এর দাগের অঙ্কে কি বলা হয়েছে? এখানে 4 এর দাগের অঙ্কে বলা আছে 10 15 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরে পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা নির্ণয় করি। তাহলে ঠিক একই রকম ভাবে, অর্থাৎ আমাদের একের দাগের অঙ্কের মতোই এই অঙ্কগুলো আমরা সমাধান করব। 10 15 20 এবং 30 এর লসাগু নাম 10 15 20 এবং 30, এই যে লসাগু 2 দিয়ে গেল, 2 5 10 15 নেমে গেল, 2 10 20 15 2 30। এবার 5 দিয়ে গেল, 5 1 5 5 3 15 5 দিয়ে 10 আর 5 3 15। এবার 3 দিয়ে গেল 1 1 2 নেমে গেল, এক্ষেত্রে 1। তাহলে এর লসাগু কত পাচ্ছি না, এই 2 গুণ 5 গুণ 3 গুণ 2 গুণ আর নেই দুটো 2 আছে আর একটা 5 এবং একটা 3 সমান সমান আমরা পাচ্ছি কত? 2 5 10 10 3 30 30 দুগুণ হবে 7, 5 3 15 15 4 7। এক্ষেত্রে 2 এর জোড় আছে 5 আর 3 এর কোনো জোড় নেই, সমান সমান হলো 7, এর গুণফল হলো 7। এখন আমাকে পূর্ণবর্গ সংখ্যায় রূপ দিতে হবে। তো আগের মতো পূর্ণবর্গ সংখ্যায় রূপ দিতে গেলে আমরা কি দেখতে পাচ্ছি না, এদের দুজনের জোড় নেই, তাই আমরা এদের দুজনকে এই 7 এর সঙ্গে গুণ করব, সমান সমান 5 গুণ 3। এখানে যেটা পেলাম সেটা হলো কি আছে? পূর্ণবর্গ সংখ্যা। অতএব পূর্ণবর্গ সংখ্যা সমান কত? 15 6 90, অর্থাৎ 900। তাহলে 900 হবে সেই পূর্ণবর্গ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এই 10 15 20 এবং 30 দ্বারা বিভাজ্য সংখ্যা। এবার প্রশ্ন হলো কি বলা আছে? পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে বা কি হবে? বলেছে ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরে পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখি। তাহলে অতএব পরে পূর্ণবর্গ সংখ্যা সমান সমান কত হবে না, এক্ষেত্রে আমরা এই 900 এর সঙ্গে পরবর্তী যে বর্গ সংখ্যা, এক্ষেত্রে 2 এর বর্গ 4, অর্থাৎ 4 দিয়ে আমরা এই 900 কে গুণ করব, সমান সমান 3600। তাহলে 3600 হবে সেই পূর্ণবর্গ সংখ্যা, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হবে 36। তো এই হলো আমাদের এই পর্বের চতুর্থ অঙ্কটির সমাধান। আর পঞ্চম অঙ্কটি আমরা তোমাদের করে দিয়েছি, আমরা সম্পূর্ণটাই তোমাদের এবার তুলে দেবো। তোমাদের এই বইতে যেভাবে আমরা তোমাদের সমাধান করে দিচ্ছি ঠিক একই রকম ভাবে তোমরা দেখতে পাবে তোমাদের খাতাতে আমরা বা বইয়ের মধ্যে কিভাবে এটাকে সমাধান করে দিয়েছি। তো এই হলো আমাদের আজকের পর্বের এই অঙ্কগুলির এই 4 নম্বর দাগের অঙ্কের সমাধান। তো চলো এবার দেখতে থাকো পঞ্চম অঙ্কটির সমাধান। তো দেখো এই পর্বের শেষ 5 এর দাগের অঙ্ক, অর্থাৎ অধ্যায় 18 কোশ্চেন কি 18.2 পেজ নাম্বার 211 পার্ট 4 বর্গমূলের যে সমস্ত অঙ্কগুলি ছিল এই পর্বের লক্ষ্যমাত্রা তার সমাধান আমরা তুলে ধরেছি। এখানে দেখা যাচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা এখানে 9 আর এটা পূর্ণবর্গ সংখ্যা আর কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এখানে আমরা এই ঘরটি শুধু পূরণ করে দেখব। এখানে সময় বেশি লাগবে তার জন্য আমরা আগে এগুলো করে দিলাম।
এবার কি হয়েছে না এখানে 20 যে উৎপাদক বিশ্লেষণ করেছি দুটো 2 একটা 5 পেয়েছি আর একটা 5 কম আছে একটা 5 দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ হবে তাহলে একটা 5 দিয়ে গুণ হবে এটা হবে একটা 5 দিয়ে গুণ দ্বিতীয়টা রয়েছে 27 27 যদি পূর্ণবর্গ সংখ্যা নয় এক্ষেত্রে তিনটে তিন আছে অর্থাৎ এই দুটো তিনে একটা জোড় কিন্তু এই তিনের কোনো জোড় নেই একটি তিনে জোড় নেই অর্থাৎ একটা 3 দিয়ে আমাদের এখন গুণ দিতে হবে তাহলে হবে পূর্ণবর্গ এবার 50 50 থেকে দেখা যাচ্ছে কি না এক্ষেত্রে দুটো 5 আছে একটা 2 আছে অর্থাৎ 2 এর কোনো জোড় নেই তাই এক্ষেত্রে এই সংখ্যাটিও কিন্তু পূর্ণবর্গ নয় এক্ষেত্রে একটি 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে তাই একে আমরা একটা 2 দিয়ে গুণ করব তাহলে পূর্ণবর্গ হবে আবার এই 75 সংখ্যাটা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি কি দুটো 5 রয়েছে একটা 3 রয়েছে অর্থাৎ এক্ষেত্রে 3 এর জোড় নেই তাই এই সংখ্যাটাও কিন্তু পূর্ণবর্গ নয় 75 কিন্তু পূর্ণবর্গ নয় একটি 3 দিয়ে গুণ করলে হবে পূর্ণবর্গ অর্থাৎ একটা 3 দিয়ে গুণ হবে এবার চলে আসছে আমরা 108 এক্ষেত্রে দেখতে পাচ্ছি 3টে 3 এবং দুটো 2 অর্থাৎ 2 এর জোড় আছে একটা 3 এর জোড় পাচ্ছি কিন্তু একটা 3 এর জোড় পাচ্ছি না তার মানে একটা 3 দিয়ে এখনো গুণ করতে হবে তাহলে আরো একটা 3 দিয়ে যদি গুণ করি তবে পরে এই 108 সংখ্যাটা পূর্ণবর্গ হবে এবার 180 180 ক্ষেত্রে দুটো 2 দুটো 3 এবং একটা 5 অর্থাৎ 2 এর জোড় আছে 3 এর জোড় আছে কিন্তু 5 এর জোড় তাই 180 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ নয় এই সংখ্যাটা পূর্ণবর্গ করতে গেলে আমাদের একটি 5 দ্বারা শুরু করতে হবে তাহলে একে একটি 5 দিয়ে লিখব তাহলে পূর্ণবর্গ এবার এই 100 144 169 156 এটা পূর্ণবর্গ কারণ এই 100 এই সংখ্যাটা দেখো 10 এর বর্গ 10 এর বর্গ মানে 10 দশমিক 100 144 মানে হলো কি 12 বর্গ তার মানে হলো 144 এই 12 বর্গ আর 169 মানে 13 বর্গ 13 তম হলো 169 আর 256 সমান কি হবে 16 হবে 256 অর্থাৎ 16 বর্গ তাই এগুলো হলো বর্গ সংখ্যা আর এগুলো বর্গ সংখ্যা নয় আর এগুলো দিয়ে যদি গুণ করতাম পর্যায়ক্রমিকভাবে সংখ্যাগুলোকে তাহলে কি হবে তারা পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই হলো আমাদের এই অধ্যায় 18 কোষে দেখি 18.2 এর অঙ্কগুলির সমাধান তো এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ডিজিটাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওগুলি আরো অন্যান্য প্রতিভাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে পক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি তাহলে সেই শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করার জন্য বা বার করার জন্য আমাদের কি করতে হবে না এদের আসলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা বার করতে হবে অর্থাৎ 18 24 এবং 27 এর ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমাদের বার করতে হবে আর ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বার করার কি পদ্ধতি রয়েছে না তাদের প্রথমে লসাগু অর্থাৎ এই 6 দাগের অঙ্কে আমরা প্রথমে এদের লসাগু অর্থাৎ 18 24 এবং 27 এই 18 24 27 এদের লসাগু তাহলে 2 দিয়ে গেল 2 9 18 2 12 24 27 নেমে গেল এখন 3 দিয়ে যাবে 3 3 কে 9 3 4 12 3 9 27 এবার 3 দিয়ে গেল 3 1 কে 3 4 নেমে গেল এবার 3 2 কে হবে 9 তাহলে লসাগু সমান কত না লসাগু সমান পাবো 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 3 তার মানে 4 কে 12 12 কে 36 36 কে আবার 6 দিয়ে গুণ অর্থাৎ 216 6 6 36 6 18 19 20 216 এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই সংখ্যাটার মধ্যে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে 4 একটা বর্গ সংখ্যা আর দুটো 3 আছে তিনটে 3 আছে তাহলে 3 এর জোড় আছে 2 এর কিন্তু কোনো জোড় নেই এবং একটি 3 এর জোড় নেই অর্থাৎ 2 এর এখানে এই 2 অর্থাৎ 4 2 এর বর্গ মানে 4 তাহলে এটা আছে কিন্তু এই 2 এবং একটি 3 এর জোড় নেই অর্থাৎ 6 বিজোড় সংখ্যা এটাকে আমি এই উৎপাদককে বিশ্লেষণ করে নিলাম তোমাদের বোঝানোর ক্ষেত্রে না হলে আমাদের এখানে কিন্তু লসাগুটা পেয়ে গেছি তো যাক এখন এদের থেকে আমাদের সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা বার করতে হবে যার দ্বারা 18 যাকে 18 24 এবং 27 দিয়ে বিভাজ্য হবে তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কি হবে অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 216 গুণ আরো আগে 6 গুণ করতে হবে সমান সমান 6 6 36 6 কে 6 3 9 আর 6 দিয়ে 12 অর্থাৎ 1296 হবে আমাদের সেই পূর্ণবর্গ সংখ্যা যাকে 18 24 এবং 27 দিয়ে বিভাজ্য বলেছিল যে এক সময় তাদের নিজের বর্গক্ষেত্রাকারে সাজিয়েছেন অর্থাৎ আমাদের যে খেলার শিক্ষক তিনি আমাদের নিজের বর্গক্ষেত্রাকারে সাজিয়েছিলেন তো তাহলে কতজন আমাদের উপস্থিত ছাত্রছাত্রী সেদিন কমপক্ষে কতজন ছিল বিদ্যালয়ে বলেছে ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম তাহলে আমাদের বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1296 জন অতএব বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা সমান সমান 1296 জন এই 1296 জন তো এটা আলোচনার জন্য আমরা কি করেছি না আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা এদের লসাগু দিয়েছি এখন যেটুকু অভাব ছিল কারণ পূর্ণবর্গ হতে গেলে আমাদের কি করতে হবে না প্রত্যেকের জোড় থাকতে হবে 3 এর জোড় ছিল 2 এর জোড় পেয়েছিলাম কিন্তু 2 এবং একটি 3 অর্থাৎ তাদের গুণফল হলো 6 সেই 6 এর কিন্তু কোনো জোড় ছিল না তো সেই কারণে সেই লসাগুকে আমরা 6 দিয়ে আবার গুণ করলাম তাহলে পূর্ণবর্গ সংখ্যা
পেয়ে গেলাম। অর্থাৎ 1296 হলো সেই পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ সেদিন উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা হলো 1296 জন। তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান। এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো বাকি 4টি অঙ্কের সমাধান দেখতে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে, দ্বিতীয় তথা 7 দাগের অঙ্কের সমাধান। 7 দাগের অঙ্কে কি বলা রয়েছে? বলা রয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147। বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির সংখ্যার 3 গুণ। সংখ্যা দুটি কি কি হবে? তাহলে দুটো সংখ্যার গুণফল বলা আছে 47 আর বড় সংখ্যা হবে ছোট সংখ্যা 3 গুণ। তাহলে আমরা কিভাবে লিখব? এখন লিখব এইভাবে, ছোট সংখ্যা গুণ বড় সংখ্যা সমান সমান 147। বড় সংখ্যার সঙ্গে ছোট সংখ্যা গুণ করলে আমরা পাচ্ছি 147, বা ছোট সংখ্যা গুণ বড় সংখ্যা সমান কি? বড় সংখ্যা সমান আমরা জানি ছোট সংখ্যা 3 গুণ। তাহলে ছোট সংখ্যা গুণ 3 সমান সমান 147, বা এই ছোট সংখ্যায় গুণ করলে হবে ছোট সংখ্যা বর্গ বা ছোট সংখ্যা স্কয়ার। তাহলে ছোট সংখ্যা স্কয়ার সমান 3 দিয়ে গুণ ছিল, আমরা 3 কে সাইড চেঞ্জ করছি, বাম দিকে ডান দিকে যাচ্ছে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। 147 কে 3 দিয়ে ভাগ করব সমান সমান কত পাবো? 3 4 12 7 8 3 9 7 অর্থাৎ 49। তাহলে ছোট সংখ্যা কত হবে? বা ছোট সংখ্যা সমান সমান √49 সমান সমান 7 7 বার 49। তাহলে ছোট সংখ্যা সমান 7। তাহলে অতএব ছোট সংখ্যা সমান হলো 7 আর বড় সংখ্যা হবে সমান সমান 7 গুণ 3 সমান সমান 7 3 21। যেহেতু ছোট সংখ্যা 3 গুণ বলেছে, তাই ছোট সংখ্যাটা হবে 7 আর বড় সংখ্যাটা হবে 21। তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব এই পর্বের পরবর্তী অঙ্কে, অর্থাৎ 8 দাগের অঙ্কে, মানে ঊর্ধ্বক্রমে সাজা, অর্থাৎ বড় থেকে ছোট কিভাবে আমরা সংখ্যাগুলো বার করব সেটা দেখো। তো দেখো 8 দাগের অঙ্কের সমাধান। 8 দাগের অঙ্কে কি বলা রয়েছে? এখানে বলা আছে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। বলা রয়েছে √36 যোগ √25। তারপর রয়েছে √49 যোগ √9। তারপর রয়েছে √25 যোগ √100। তারপরে বলা আছে √4 যোগ √16। এখন এই রুটের ভিতরে রয়েছে, অর্থাৎ বর্গমূল আকারে রয়েছে। এদের পূর্ণ সংখ্যায় রুট থেকে কি পাবো? 36 এর রুট সমান 6 6 36 যোগ 25 এর রুট, মানে 25 এর বর্গমূল করলে হবে 5 সমান সমান হয় 11। এবার এখানে রয়েছে 49 এর রুট যোগ 9 এর রুট, মানে 9 এর বর্গমূল। তাহলে 49 এর বর্গমূল হবে 7 আর 9 এর বর্গমূল হবে 3 সমান সমান 10। এখানে 25 এর বর্গমূল সমান সমান হবে 5 যোগ 100 এর বর্গমূল সমান সমান হবে 10। তাহলে 5 যোগ 10 মানে 15। এখন 4 এর বর্গমূল হবে 2 আর এই 16 এর বর্গমূল হবে কত না 4 সমান সমান 6। তাহলে এবার আমরা এদের মধ্যে থেকে বড় ছোট অতি সহজে নির্ণয় করতে পারি। সবচেয়ে বড় হবে এই 15, এটি হবে 1 নম্বর। তারপরে হবে 11, এটি হবে 2 নম্বর। আর এই 10, এটি হবে 3 নম্বর। আর এই 6, সেটি হলো 4 নম্বর, সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে বড় হলো 15। মানে এখানে কি হবে? তাহলে যদি আমরা সাজাই, তাহলে আমরা সাজানোর সময় লিখব এভাবে √25 যোগ √100। এই হবে সবচেয়ে বড়। এর চেয়ে ছোট এই 2 নম্বর 11, অর্থাৎ √36 যোগ √25। এর থেকে ছোট হলো এই 10, মানে √49 যোগ √9। এরপর সবচেয়ে ছোটকে এটা, অর্থাৎ √4 যোগ √16। তো এই হলো আমাদের এই 8 দাগের অঙ্কের সমাধান। তো এরকমই আরো গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক রয়েছে এই পর্বে, আমরা সেই দুটি অঙ্কের সমাধান এখনই তুলে ধরবো। তো সেই কারণে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই তোমাদের মতামত, অভিমত, তোমাদের কথা অভিযোগ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে যেমন আমরা এই ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বিভিন্ন কোষেরীতি অনুশীলনীগুলি তুলে ধরছি, ঠিক একই রকম ভাবে আমরা কেশবচন্দ্র রাগের পঞ্চম শ্রেণীর বিভিন্ন বইগুলি রয়েছে তার সমাধান, সেই সঙ্গে তোমাদের প্রত্যেকটি ইউনিট টেস্টে আমরা সায়েন্সের ভিত্তিক সমাধান করে দিচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে রবিবার দিন বিশেষ ক্লাস হিসাবে আমরা তুলে ধরছি বিভিন্ন প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতির গণিত অঙ্কের ক্লাস। তো চলো
এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী 9 দাগের অঙ্কের সমাধান করছি আমরা। 9 দাগে কি বলা হয়েছে এখানে? এখানে বলা আছে যে তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম এবং দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা তিনটি কি কি হবে হিসাব করে। তাহলে তিনটি ধনাত্মক সংখ্যা আছে, তাদের গুণফল আমাদের কিছু শর্তের মধ্যে, তিনটি শর্তের মধ্যে লুকোনো আছে, আমাদের সেখান থেকে বার করতে হবে। তো কিভাবে আমরা এই সমাধান করে দেখো। বলা আছে প্রথম গুণ দ্বিতীয়, প্রথম এক গুণ দ্বিতীয়, আবার দ্বিতীয় গুণ তৃতীয় গুণ প্রথম গুণ তৃতীয়, এক গুণ তৃতীয় সমান সমান এই প্রথম গুণ দ্বিতীয় সমান সমান বলা ছিল কত? 24 গুণ এই দ্বিতীয় গুণ তৃতীয় সমান সমান কত? তা বলা ছিল এখানে 48, আর প্রথম গুণ তৃতীয় সমান সমান বলা ছিল 32। এই হলো 32। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম একবার রয়েছে, দুবার রয়েছে, অর্থাৎ এখানে লিখব আমরা 1 তার স্কয়ার অর্থাৎ বর্গ, প্রথম সংখ্যার বর্গ করা গুণ দ্বিতীয় দুবার আছে, তাই দ্বিতীয় সংখ্যাটিও এক্ষেত্রে বর্গ বা স্কয়ার। এবার এই তৃতীয় সেটিও রয়েছে দুবার, তাই এই তৃতীয় সংখ্যা তারও স্কয়ার। সমান সমান কি পাচ্ছি? 24, 48 এবং 32। 24 গুণ 48 গুণ 32। এখন এই প্রথম দ্বিতীয় তৃতীয় উভয়েরই বা প্রত্যেকেরই যেহেতু বর্গ রয়েছে, আমরা এভাবেও লিখতে পারি, বা প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় এর হোল দিয়ে বর্গ দিলাম, তার মানে এদের প্রত্যেকের বর্গ সমান সমান এখানে আছে 24 গুণ 48 গুণ 32, বা এখানে প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সমান এদের বর্গমূল। 24 ভাঙলে কি পাবো? না আমরা পাবো 2 গুণ 12, 12 মানে 2, 6 মানে 2 গুণ 3, অর্থাৎ 2 গুণে 4, 4 গুণে 8, 8 × 24, অর্থাৎ 3 কে 2 একটা 3 পাবো। গুণ 48 সমান কি পাবো? না 48 সমান পাবো তাহলে ঠিক একই রকম ভাবে 4টে 2 পাবো, 4টে 2 এবং একটা 2 গুণে 4, 4 গুণে 2 গুণে 4, 4 গুণে 8, 8 2 গুণে 16, 16 3 হবে 48, অর্থাৎ 4টে 2 একটা 3। 32 যদি ভাঙি তাহলে কি পাবো? 2 গুণ 2, 2 গুণে 4, 4 গুণে 8, 8 গুণে হবে 16, 16 গুণে হবে 32, অর্থাৎ একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে এক্ষেত্রে বর্গ করে বর্গমূল করলে পাবো আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 2 আছে, তাহলে 6 জোড়া, তাহলে 6 জোড়া 2 লিখবো এখানে, অর্থাৎ 6টা 2, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 6টা 2। এবার 3 আছে একটা দুটো, মানে 3 এর একটা জোড়া আছে, তার মানে একটা 3। তাহলে গুণ করলে কি পাচ্ছি? 3 গুণে 6, 6 গুণে 12, 12 গুণে 24, 24 গুণে 48, 48 গুণে 96, 96 গুণে হবে 192। 192 হলো আমাদের এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি সংখ্যার গুণফল। আর এদের বলা ছিল যে প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল ছিল 24, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণফল ছিল 48, আর তৃতীয় প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল ছিল 32। তাহলে আমরা একটা করে সংখ্যা লাভ করতে পারি। প্রথম সংখ্যা সমান সমান বলে বলছে না, তাই আমরা খুব ছোট করে লিখছি, বোঝার সুবিধা আছে। তাহলে 192 কে আমরা কি করব? প্রথম সংখ্যা নেই কোন ক্ষেত্রে? তাই দ্বিতীয় এবং তৃতীয় গুণফল অর্থাৎ 48 দিয়ে ভাগ করব। তাহলে কত পাবো? না 8 4 32, 4 4 16 আর 3 তাহলে 4, অর্থাৎ প্রথম সংখ্যা হবে আমাদের 4। দ্বিতীয় সংখ্যা সমান সমান আমরা লিখব 192 বাই কত? দ্বিতীয় সংখ্যা কোথায় নেই? এক্ষেত্রে নেই, প্রথম আর তৃতীয় মধ্যে অর্থাৎ 32, 32 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? এক্ষেত্রে 6 32 হবে 192, তাহলে এটা হবে 4 আর এটা হবে 6। এবার তৃতীয় সংখ্যা সমান সমান লিখব আমরা 192 বাই 48, এখানে নেই কে? না তৃতীয় সংখ্যা নেই কোন ক্ষেত্রে? প্রথম ক্ষেত্রে, অর্থাৎ 24 দিয়ে ভাগ করব, 24। তাহলে 24 8 192 সমান সমান 8। তাহলে প্রথম সংখ্যাটি হবে আমাদের 4, দ্বিতীয় সংখ্যাটা হলো আমাদের 6, আর তৃতীয় সংখ্যাটা হলো 8। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সংখ্যা অর্থাৎ 4 এবং 6 এর গুণ করলে হবে 24, আবার দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা অর্থাৎ 6 এবং 8 এর গুণ করলে হবে 48, আর প্রথম এবং তৃতীয় সংখ্যা অর্থাৎ 4 এবং 8 এর গুণ করলে হবে 32। তো এই হলো আমাদের এই 9 দাগের অঙ্কের সমাধান। তো এরকমই আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান আমরা এই টপিকে দেখব। তার আগে বলবো, যদি তোমাদের এই ভিডিওর প্রতিটি অঙ্ক ভালো লাগে বা কোনো কথা অভিযোগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আর তার সঙ্গে অবশ্যই ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তার সঙ্গে যারা নতুন তারা অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করো। এবার 10 এর দাগের অঙ্ক
অর্থাৎ এই পর্বের শেষ অঙ্ক। এই পর্বের শেষ অঙ্কে কি হয়েছে? এখানে বলা আছে প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষা শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে কখনো 12, কখনো 15 ও কখনো 20টি সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করা। এক সময় ছাত্রছাত্রীদের ডিরেক্ট বর্গক্ষেত্রাকার করেও থাকে। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করি। তাহলে এক্ষেত্রেও আমরা পূর্বের অঙ্কের মতোই এদের প্রথমে লসাগু অর্থাৎ 12, 15 এবং 20, এই 12, 15 এবং 20 এদের লসাগু 2, 6, 12, 15 নেমে গেল, 2, 10, 20, 2 যাবে 2, 3, 6, 15 নেমে যাবে, 2, 5, 10, 3 যাবে 3, 1, 3, 3, 5, 15, 5 নেমে গেল। এখন পাইতে গেলে 1 নেমে যাচ্ছে, 5, 1, 5, 5, 1, 5। তাহলে লসাগু সমান সমান কি পাচ্ছি? লসাগু সমান সমান আমরা পাবো 2 গুণ 2 গুণ 3 গুণ 5। অর্থাৎ এক্ষেত্রে সমান সমান কত হলো? 2 গুণে 4, 4 5 20, 20 3 হবে 60। এক্ষেত্রে 2 এর জোড় আছে কিন্তু 3 এবং 5 এর জোড় নেই। এই 3 এবং 5 এর জোড় নেই, অর্থাৎ 2 এর স্কয়ার গুণ 3 গুণ 5। তার মানে এই 60 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এই সংখ্যাটাকে আমাদের পূর্ণবর্গ করতে গেলে অর্থাৎ এই লসাগুকে আমাদের পূর্ণবর্গ করতে গেলে এখন একটি 3 এবং একটি 5 অর্থাৎ 3, 5, 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 60 গুণ এই 5 আর 3 এর গুণ করব, 15, 6, 15, 90 মানে 900। তার মানে কমপক্ষে এই 900 জন ছাত্রছাত্রী ওই দিন উপস্থিত ছিল। তাহলে ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল? অতএব ওই দিন 900 জন ছাত্র ছাত্রী উপস্থিত ছিল। এই 900 জন ছাত্রছাত্রী উপস্থিত থাকার কারণে আমরা 12টি সারিতে, কখনো 15টি সারিতে, কখনো 20টি সারিতে আমরা বর্গাকারে সাজাতে বা দাঁড় করাতে পেরেছিলাম বা স্যার আমাদের দাঁড় করাতে পেরেছে। তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি অঙ্কের সমাধান। যারা সম্পূর্ণরূপে আমাদের ভিডিও দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আরো অন্যান্য বন্ধু-বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এই আশা রেখে, এবং যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই বিশ্বাস রেখে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। দেখা হবে আগামী পর্বে।